আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি মুক্তি আছি তোমাদের সাথে। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান এবং আজকে টপিকটা আমাদের জন্য অনেক ইন্টারেস্টিং আর অনেক মজাদার একটা ব্যাপার আছে এই টপিকটার মধ্যে। তাহলে টপিকটার নাম কি বলো তো? টপিকটার নাম পৃথিবীর উৎপত্তি ও গঠন। চিন্তা করো জাস্ট যে পৃথিবীর উৎপত্তি, পৃথিবী একটা সময় কোথায় ছিল, কিভাবে ছিল, এই সম্পর্ক কিন্তু আমরা কেউ জানি না, মানে নিজের চোখে সেটা দেখি নাই, কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, আমরা এটার উপর রিসার্চ করা হয়েছে। আমরা না, কেউ না কেউ তো করেছে। তো এই যে রিসার্চ করেছে, অবজার্ভ করেছে, অনেক সায়েন্টিফিক্যাল টার্ম আছে, অনেক সময় এটাতে সোসিওলজিক্যাল কিছু টার্ম চলে আসে। এই যে বিষয়গুলা আজকে আমরা সেখান থেকে খুব ছোট ছোট কিছু ব্যাপার জানবো, খুব বেসিক যে জিনিসগুলা ইন্টারেস্টিং ভাবে একটু জানবো এবং সাথে আরো জানবো এর গঠনটা কেমন। তাহলে আজকে কি করব আমরা? আজকে আমাদের উদ্দেশ্য পৃথিবীর উৎপত্তি এবং তার গঠন। আচ্ছা, তো ক্লাস শুরু হওয়ার আগে একটা কথা বলতে চাই, সবাই একটু আজকের যে লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং যার যে কোয়ারিজ আছে আজকের টপিক ব্যাপারে সবাই অনেক অনেক কোশ্চেন করো, আর অবশ্যই অবশ্যই এডু পরিবারের সাথে থাকো, ঠিক আছে? তো ক্লাস শুরুর আগে আমি একটা কোশ্চেন তোমাদের থ্রো করতে চাই। তোমাদের কি মনে হয় আসলে পৃথিবীর উৎপত্তিটা কিভাবে হয়েছে? এটা নিয়ে কি ধারণা? সবাই একটু জানাও, বিভিন্ন টার্ম থেকে বলো, যা ইচ্ছা বলো, কিন্তু কিছু একটা জানাও। ওকে, আবারও বলছি, আজকে আমাদের পড়ার বিষয় পৃথিবীর উৎপত্তি ও গঠন, যেটা ক্লাস 6 এর বিষয়। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা নিয়ে সবাই পড়তে আগ্রহী, সবাই জানতে আগ্রহী যে একটা সময় পৃথিবী কোথায় ছিল, পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল কিনা, এটা কিভাবে আসলো। এবং অবশ্যই আজকে আমরা যে পড়াটা পড়বো সেটা সায়েন্টিফিক টার্মিনোলজি থেকে, অন্য কোনো পার্সপেক্টিভ থেকে না। তো এটা নিয়ে কেউ কোনো, মানে অনেক দেখা যাচ্ছে কেউ স্পিরিচুয়াল ভাবে কেউ চিন্তা করবে, কেউ সোসিওলজি পার্ট থেকে চিন্তা করবে, কেউ ফিলোসফির দিক থেকে চিন্তা করবে। তো আজকে আমাদের পড়ার বিষয় শুধুমাত্র সায়েন্টিফিক টার্মিনোলজি থেকে। ওকে, আচ্ছা, ওকে। যখনই আমরা পৃথিবীর উৎপত্তি নিয়ে কথা বলবো, উৎপত্তি নিয়ে যখন আমরা কথা বলবো, আমাদের প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরক যেটাকে বলা হচ্ছে। একটা মজার কথা আছে যে, যদিও এটা এই সাবজেক্টের সঙ্গে কোনোভাবে রিলেটেড না, বাট এই কথাটা আসলে আমি বলতে চাই। কথাটা এমন, দেখো, পলিটিক্যাল বা রাষ্ট্রবিজ্ঞানের পার্সপেক্টিভ থেকে বলে আলোচনা দিয়ে যুদ্ধ হয় না। এই কথাটা কিন্তু খুব ছোট একটা কথা, কিন্তু এটার মানে যে ভেতরের প্রেক্ষাপট, এটার যে আলোচনা, সেটা একটা বিশেষ অর্থ বহন করে। কি কথাটা ছিল? আলোচনা দিয়ে যুদ্ধ হয় না। সেটা যত বড়ই যুদ্ধ হোক না কেন, বা যাই হচ্ছে, ধরো তোমার সাথে আমি কথা বলতেছি, আমাদের অনেক ঝামেলা আছে, নিজের মধ্যে অনেক 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 ঝামেলা আছে, কিন্তু যতক্ষণ আমরা মাঠে নামবো, ইফ এখানে একটা ফিল্ড আছে, অনেক অনেক মানুষ আশেপাশে আছে, এখানে ধরো গ্রুপ এ, এখানে আছে গ্রুপ বি, এবং উভয় পাশে অসংখ্য মানুষ আছে, তারা কোন একটা বিষয় নিয়ে অনেক আলোচনা করছে। যেমন ধরো হতে পারে, এই আমরা যদি আজকে টপিকটা নিয়ে আসি, যে মহাবিস্ফোরণ। অনেক ধরো আমেরিকা বলছে যে না, বিস্ফোরণটা এভাবে হয়েছে, আবার দেখা যাচ্ছে যে অন্য একটা কান্ট্রি বলি, রাশিয়া বলছে না, বিস্ফোরণটা এইভাবে হয়েছে। তারা অনেক 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 আলোচনা করছে, কিন্তু এটার কখনো রেজাল্ট আসবে না। যখন তারা ফিল্ডে নামবে, অ্যাকচুয়ালি এই যে প্লেয়ার গুলা যখন ফিল্ডে নামবে এবং এই প্লেয়ার গুলো যখন ফিল্ডে নামবে, এখান থেকে কোনো না কোনো রেজাল্ট, কোনো আউটপুট আসবেই, হোক সেটা পজিটিভ
বা নেগেটিভ, মানে সলিউশন হতে পারে যে সলিউশন কিছু একটা এসেছে, বা এমন হলো জিনিসটা একদম ধামাচাপা পড়ে গেছে। তাহলে কি বললাম যে আলোচনা দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধে নামার জন্য মাঠে নামতে হয়। ঠিক মহাবিস্ফোরণ যে ব্যাপারটা, সেটা কিন্তু এমন একটা জায়গায় ছিল, ধরো কখনো পৃথিবী গ্যাসীয় অবস্থায় ছিল, ধরো এটা পৃথিবী, আমরা জানি পৃথিবী কেমন, পৃথিবী একটু গোলাকার চ্যাপ্টা কমলা লেবুর মতো, মানে আমাদের যে আর্থ সেটার জিনিসটা হচ্ছে এরকম। এই যে ভেতরের বস্তু কণা বা বিভিন্ন উপাদান, সেগুলো কি অবস্থায় ছিল, বিভিন্ন ছড়িয়ে ছিটে গ্যাসীয় অবস্থায় ছিল পৃথিবীটা, এবং তার পাশে ছিল সূর্য, এটা কি সান। এই সান থেকে একটা সময় অনেক পরিমাণ তাপ ও আলো পৃথিবীতে চলে আসে, এবং পৃথিবী সেটা ট্র্যাপ করে, মানে ধরে রাখে। কি করে? ধরে রাখে। ধরে রাখার, আচ্ছা এক মিনিট, আমার কমেন্ট গুলো একটু চেক করতে হবে, আমি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, তো যেখানে ছিলাম যে একটা সময় সূর্য থেকে অনেক পরিমাণ আলো এবং তাপ, কি কি আলো, সানলাইট এবং তাপ, তাপ কি করেছে, সূর্য থেকে পৃথিবীতে আসতে শুরু করেছে, এবং সেই পর্যায়ে দেখা গিয়েছে যে পৃথিবী ওই তাপগুলা ধরে রাখতে রাখতে রাখতে, মানে গরম হতে হতে বা শীতল হতে হতে একটা সময় একটা খণ্ডে পরিণত হয়েছে, যেটাকে কি বলছি আমরা, ভূখণ্ড বা পৃথিবী। তাহলে দেখো যে কোটি কোটি বছর পূর্বে মহাবিশ্বের সবকিছু খুব ছোট, ওকে, খুব ছোট অর্থাৎ ভীষণ ভারী ও গরম একটা বস্তুপিণ্ড ছিল। কি ছিল? খুব ছোট এবং ভারী ও গরম বস্তুকণা ছিল। হঠাৎ সেটা বিস্ফোরিত হয়, সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই যে আমি বললাম যে যুদ্ধ কখনো আলোচনা দিয়ে হয় না, যখন এটা বিস্ফোরণ ঘটলো, মানে তা এক্সপ্লোডেড হয়ে গেল, সেটা ফেটে পড়লো বা ভেঙে পড়লো, এই সময় যেটাকে বলছে সেটাকে বলছে মহাবিস্ফোরণ। বিস্ফোরণ হতে শুরু করলো, এই বিস্ফোরণকে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং বলা হয়। তাহলে বিগ ব্যাং কাকে বলে? বেসিক্যালি বিগ ব্যাং একটা বিস্ফোরণ, এবং সেটা কখন হয়েছিল? পৃথিবীর উৎপত্তির যে জায়গাটা শুরু, সেটা হচ্ছে মহাবিস্ফোরণ থেকে। মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। বিশাল বড় একটা যুদ্ধ হয়েছে, আমরা যেমন ধরি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা যখন হয়েছে তখন কি হয়েছে? জাতিসংঘ গঠন করেছে। যদি এটা না হতো তখন কি জাতিসংঘ গঠন করতো? তো কোনো যখন একটা সমস্যা সৃষ্টি হয়, কোনো কিছু যখন শিথিল অবস্থায় থাকে, একটা সময় কি করে, এটা কখনোই সেটা একটা স্টেবল পজিশনে থাকতে পারবে না। যখন সমস্যাটা সৃষ্টি হবে, এটা যখন এক্সপ্লোডেড হয়ে যাবে, তখনই যে কোনো আউটপুট আসতে পারে। ঠিক এই তত্ত্বটা এটাকেই মিন করে, যে পৃথিবীর একটা সময় ছিল এরকম অবস্থায়, উত্তপ্ত গরম, এবং একটা পর্যায়ে সেটা শীতল হতে হতে জাস্ট বিস্ফোরণ করে ফেলেছে, এবং লাস্ট পর্যন্ত এটার একটা সুন্দর সলিউশন এসেছে, এবং সেই সলিউশনটাই আমাদের পৃথিবী বা মহাবিশ্ব। তো আমি যে কথাটা বললাম, আমরা যদি একটু ভিডিওতে জিনিসটা দেখি, তাহলে কি হবে, আমাদের ভিশন যেটা, সেটা একটু ক্লিয়ার হবে। মানে আমি যেটা বললাম, তোমরা একটু ইমাজিন করতে পারো যে আসলে তো এমন অবস্থায় ছিল, এখান থেকে এরকম হয়েছে। কিন্তু এখন যেটা হতে পারে, জাস্ট আমরা চোখের সামনে দেখলে আমরা একটু বুঝতে পারবো যে কি মানে যাত্রাটা কেমন ছিল। আচ্ছা, দেখি তাহলে আমরা। Until the 1920s, everyone thought the universe was essentially static and unchanging in time. Then it was discovered that the universe was expanding. Distant galaxies were moving away from us. As meant they must have been closer together in the past. If we extrapolate back, we find they must have all been on top of each other about
space being separated distinct. Under extreme conditions, general relativity and quantum theory allow time to behave like another dimension of space. This removes the distinction between time and space, and means the laws of evolution can also determine the initial state. The universe can spontaneously create itself out of nothing. Moreover, we can calculate the probabilities that the universe is created in different states. These predictions are in excellent agreement with observations by the WM satellite of the cosmic microwave background, which is an element of the very early universe. I think we have solved the mystery of creation. Maybe we should patent the universe and charge everyone royalties for their existence. The Earth was born 4.6 billion years ago and was probably too old for about the first half-billion years. So why compare the Earth within half a billion years of it being possible, which is তো আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম যে পৃথিবীর উৎপত্তিটা যখন শুরু হয়েছে তখন এই যে পৃথিবীর মধ্যে যে উপাদানগুলো ছিল সেটা কি ছিল? একটা উত্তপ্ত এবং গ্যাসীয় অবস্থায় ছিল, এবং সেটা থাকার পরে কিন্তু যখন তাপটা পেয়েছে সূর্য থেকে একটা সময় সেটা শীতল হয়েছে। শীতল হওয়ার পরে কি করলো? শীতল হওয়ার পরে সেটা এক্সপ্লোডেড করে একটা ভূখণ্ডে গঠিত হলো, এবং আজকে যে আমরা এখন যে ভিডিওটা দেখলাম সেখান থেকে আসলে বিগ ব্যাং তত্ত্বে বা বিগ ব্যাং যে থিওরিটা সেটাকে একটু এক্সপ্লেন করা যায়, কিন্তু এটার মধ্যে আরো অনেক কিছু আছে। যদি আমরা এটা জানতে চাই, বুঝতে চাই, এটা নিয়ে আমাদের অনেক বেশি স্টাডি করতে হবে, অনেক রিসার্চ করতে হবে। এত ছোট একটা ক্লাসে বা এই 2 মিনিটের ভিডিওতে কখনোই বিগ ব্যাং তত্ত্ব আমরা শিখতে পারবো না। শুধু আমরা কি করতে পারি? একটু ধারণা রাখতে পারি, আর পরীক্ষায় ভালো করার জন্য একটু বুঝতে পারি। ঠিক আছে? তো আচ্ছা, এখন আমরা জানবো যে আসলে যে বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণ যে তত্ত্বটা, সেটা নিয়ে অনেক কথা বলেছে। অনেকে সেটারও এগেনস্টে কথা বলেছে, অনেকে বলেছে না এই জিনিসটা এরকমও না, এটা অন্য কিছু হতে পারে। অনেকে এটা নিয়ে কি মানে স্কেপটিস একটা হচ্ছে, দেখো আচ্ছা না বাদ দেই, কি স্কেপটিস মানে যারা কিছু মানুষ আছে যেটার বিরুদ্ধে সন্দেহপ্রবণ কোনো কথা বলেছে, যেমন না যে না এটা এমন না, ভেটো দিয়েছে, না বোধক যে কথাগুলো বলেছে সেটা হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্বের এগেনস্টে যে কথা বলেছে। কিন্তু কিছু মানুষ আছে যারা এটা সমর্থনে কথা বলেছে। এখন আমরা দেখি যে আসলে সমর্থনে প্রমাণ জাতীয় কি কথাটা বলেছে। মহাবিস্ফোরণের সমর্থন প্রমাণ। মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে এক তত্ত্ব। এটা কি থিওরি বা তত্ত্ব? এটা হচ্ছে একটা তত্ত্ব। তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে কোনো কিছু প্রমাণ করার জন্য প্রথমে যে কথাটা বলা হয়, যেমন এটা বিভিন্ন ধরনের থিওরি হতে পারে, এটা বাদ দিই, এটা রিসার্চ পর্যায়ে চলে যায়, আমি ছোট করে বলি। এটা হচ্ছে একটা তত্ত্ব ছিল, তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে। যখন তথ্য প্রমাণটা সায়েন্টিফিক ভাবে হয়েছে, মানে বিজ্ঞানসম্মত হয়েছে, তখন কিছু মানুষ বলেছে যে মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। এখনো প্রায় 1300 কোটি বছর হয়ে গিয়েছে মহাবিশ্বের যে উৎপত্তি সেই সময়কালটা, কিন্তু এখনো সেটা কি হচ্ছে? বিস্তার ঘটছে। তার মানে পৃথিবীতে আমরা এখন যেটা দেখছি সেটা 100 বছর 200 বছর পরে এটা ডিফারেন্ট একটা ভিউ আসতে পারে, অন্যরকম কিছু ঘটতে পারে। মহাকাশের গ্যালাক্সি, ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
মহাবিশ্বের একটা সান আছে, আমরা জানি, যেটাকে কি বলে সূর্য। কি আছে? এটা হচ্ছে শক্তি, এনার্জি, মানে পৃথিবীর যে অন্যান্য এলিমেন্ট বলো বা অন্য কোনো নক্ষত্র বলো, সবকিছু এখান থেকে এনার্জি পায়। কিন্তু এর পাশে কি আছে? অনেক ধরনের নক্ষত্র আছে, চাঁদ আছে, সূর্য আছে, পৃথিবী আছে। এটা হচ্ছে কি? এটা পথ বা এখন ধরো এখানে আরো অনেক ধরনের নক্ষত্র থাকতে পারে। তো যারা বিজ্ঞানীরা বলছে কি যে মহাকাশের গ্যালাক্সি বা ছায়াপথ, এই যে ছায়াপথ, এটাকে কি বলছে? গ্যালাক্সি বা ছায়াপথ। এখানে ছায়াপথে তারাসমূহ একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। ধরো এখানে একটা স্টার আছে, এখানে একটা স্টার আছে, একটা স্টার আছে এইখানে, কিন্তু বিজ্ঞানীরা বলছে যে আসলে এটা দূরত্ব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মানে একটা অন্যের থেকে আরো দূরে সরে যাচ্ছে। কাজেই এরা হয়তো এক সময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল। তার মানে বিজ্ঞানীরা বলছে যেহেতু দূরে সরে যাচ্ছে, তার থেকে একটা কথা আসতে পারে যে একটা সময় হয়তো আরো ছোট ছিল এবং খুব কাছাকাছি ছিল। এই যে দুটো স্টার, সেটা কি বলছে? আরো ছোট বা কাছাকাছি থাকতে পারে। বিস্ফোরণের মাধ্যমে এরা আলাদা হয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তাহলে মহাবিস্ফোরণের যখন আমরা বিগ ব্যাং তত্ত্ব পড়তে যাব, আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই যে বিস্ফোরণ, এটার ফলে কি কি হয়েছে? প্রথমত বিস্ফোরণের ফলে এক্সপ্লোডেড হওয়ার পরে মহাবিশ্ব তৈরি হয়েছে, এবং বিজ্ঞানীরা ধারণা করছে এখনো প্রায় 1300 কোটি বছর পরেও যেহেতু নক্ষত্রগুলো একটা থেকে আরেকটা সরে যাচ্ছে, তার মানে এটা আগে আরো একসঙ্গে ছিল, খুব কাছাকাছি ছিল এবং খুবই ক্ষুদ্র একটা পজিশনে ছিল, এবং সেই জায়গা থেকে তারা ভাবছে বিস্ফোরণের মাধ্যমেই তারা আলাদা হয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখন দেখি এই যে মহাবিশ্বের উৎপত্তি, সেটা বইয়ের ভাষায় কি বলছে? মহাবিস্ফোরণের পর ক্ষুদ্র ক্ষুদ্র অতি পারমাণবিক কণা, আমরা তো পারমাণবিক কণা সম্পর্কে জানি না? অ্যাটম সম্পর্কে জানি তো। মহাবিস্ফোরণের পর ক্ষুদ্র ক্ষুদ্র অতি পারমাণবিক কণা, কি বলছে? অতি পারমাণবিক কণা প্রথমে ছোট ছোট মৌলিক পদার্থ হাইড্রোজেন হিলিয়াম কণায় পরিণত হয়। এই যে হাইড্রোজেন ও হিলিয়াম কণায় পরিণত হয়, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা একটু মনে রাখবো। কি এক্সাম্পল হিসেবে কি আছে? হাইড্রোজেন আর হিলিয়াম কণায় পরিণত হয়। তারপর বিভিন্ন ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। জ্যোতিষ্ক কিভাবে পরিণত হয়? ক নাম্বার কোশ্চেন কি? ক নাম্বার কোশ্চেনটা কি তাহলে? জ্যোতিষ্ক কিভাবে পরিণত হয়? দেখো আমরা যখন পড়ি আমরা কিন্তু এই জিনিসগুলা কি করি? একটু অ্যাভয়েড করি, যে না আসলে কি বলছে না বলছে বুঝতে পারি না, কিন্তু এই জায়গাগুলো থেকেই ক নাম্বার কোশ্চেন আসে, এবং যখন আমরা পারি না আমাদের 1 মার্কস জাস্ট মিস হয়ে চলে যাচ্ছে। তাহলে কি বললাম? যে ছোট ছোট মৌলিক পদার্থের এখানে অবশ্যই এক্সাম্পল হিসেবে হাইড্রোজেন হিলিয়ামকে উল্লেখ করতে হবে, কণায় পরিণত হয়। তারপর বিভিন্ন ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে কি হয়? তাদের অবস্থানটা স্ট্রাকচারটা কেমন হয়? ঠান্ডা এবং একত্রিত হবে, একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। এভাবে সূর্য ও অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয়েছে। তাহলে যদি তোমাকে বলা হয় সূর্যের মধ্যে কোন গ্যাস বা কোন পদার্থ একত্রিত হয়েছিল, বলতে পারবে না? হাইড্রোজেন এবং হিলিয়াম। বা অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে কি হবে? সেটা হাইড্রোজেন এবং হিলিয়াম। একদিকে তখন ছোট ছোট কণা জ্যোতিষ্ক সৃষ্টি হচ্ছিল, আবার সাথে সাথে মহাবিশ্ব আরো সম্প্রসারিত হচ্ছিল। তাহলে দেয়ার আর 2 ফ্যাক্টরস। কি ফ্যাক্টরগুলো কি কি? ফ্যাক্টর 1 কি হচ্ছে? একদিকে জ্যোতিষ্ক সৃষ্টি করছে, কি জ্যোতিষ্ক সৃষ্টি হচ্ছে, এবং ফ্যাক্টর 2 কি বলছে? আবার সাথে সাথে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তাহলে ফ্যাক্টর 2 কি? মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং জ্যোতিষ্ক সৃষ্টি হচ্ছে। সেটা কোন কোন গ্যাসের মাধ্যমে? গ্যাসটা অবশ্যই হাইড্রোজেন এবং হিলিয়াম। ওকে, অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা একটু পরের স্টেপে চলে যাই, যে পৃথিবীর উৎপত্তির পরের স্টেপটা কি বলছে। আচ্ছা, এখানে আবার আমাদের একটা ভিডিও এসেছে। আসলে ভিডিওগুলো অ্যাড করার কারণ হচ্ছে আমাদের
অ্যাট্রাকশন, মানে অ্যাটেনশনটা এখানে যেন থাকে, আসলে আমরা বুঝতে পারি যে জিনিসটা কেমন। আমরা পড়লে কিন্তু অনেকে জিনিসটা বুঝি না, দেখা যাচ্ছে কি বলতেছে, এত কঠিন কঠিন শব্দ বুঝতে পারি না, কিন্তু যখন ভিডিও দেখবো আমাদের মাথার মধ্যে জিনিসটা খুব অ্যাটেনশন নিয়ে ঢুকে যায়। এই জন্য মানুষ প্রধানত দুই টাইপের, একজন বই পড়তে পছন্দ করে, একজন মুভি দেখতে পছন্দ করে। যারা ইমাজিনেশনে পছন্দ, মানে কোনো কিছু নিজের মতো কল্পনা করতে পছন্দ করে, তারা কিন্তু বই পড়ে। আবার যারা না চোখের সামনে যেটা আছে সেটা দেখে অবজার্ভ করবে, তারা মুভি দেখে। এই যে ব্যাপারটা, প্রথমে আমরা যখন কোনো কিছু পড়লাম সেটা হচ্ছে ইমাজিনেশন, মানে যারা বই পড়া টাইপ, এবং যখন ভিডিওটা দেখছি তখন কি করছি, আমরা নিজের চোখের সামনে দেখছি, ভিশন দেখছি, সেটা আমাদের অ্যাট্রাক্ট করছে। তো আমি একটু ভিডিওটা ওপেন করি, চালু করি, দেখো কি হয়। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীর উৎপত্তি সিস্টেমটা কেমন ছিল, কিভাবে কোনটা এসেছিল, ঠিক আছে। এখন দেখি যে আসলে এই যে আমরা এতক্ষণ বললাম যে পৃথিবী যখন উৎপত্তি হচ্ছিল, মহাবিশ্বের যে সৃষ্টিটা হচ্ছিল, ওই সময় একটা নক্ষত্র, কিছু জ্যোতিষ্ক, এই জিনিসগুলো হচ্ছিল। এর মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূর্য বা সান। ইম্পর্টেন্ট কোনটা? সূর্য। কেন সূর্য ইম্পর্টেন্ট? কারণ এই একটা মাত্র নক্ষত্র বলো বা একটা মাত্র বস্তু বলো যেটা নিজের থেকে আলো উৎপন্ন করতে পারে, তাপ উৎপন্ন করতে পারে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? শক্তি বা এনার্জি। এই যে পৃথিবীর গঠন, পৃথিবীর চারপাশে উপগ্রহ, গ্রহ, অনেক কিছু আছে, পৃথিবী একটা গ্রহ। আবার কি হচ্ছে, পৃথিবীর মধ্যে যে জীব জড় যে বস্তুগুলো আছে, আদার্স যে জিনিসগুলো আছে, সবকিছুই চলার জন্য সূর্য শক্তির দরকার। কিসের দরকার? শক্তি, এনার্জি। এবং সেটা কি হয়, সেটা প্রথমত সূর্য থেকেই আসে। সূর্য থেকে আসার পরে এই শক্তিটা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। তাপ বা আলো শক্তি থেকে রাসায়নিক শক্তি হতে পারে। এই যে জিনিসগুলো আস্তে 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 হচ্ছে, এটা যেখান থেকে শুরু হয় সেটাই সূর্য। এই জন্য সূর্যটা আমাদের একটু পড়তে হবে এবং জানতে হবে। দেখো আমাদের মিল্কি ওয়ে বা ছায়াপথ, একটি নক্ষত্র হচ্ছে সূর্য। এটি একটি নক্ষত্র, কারণ দেখো একটা কোশ্চেন কিন্তু আমরা কমন পেয়ে গেলাম যে সূর্যকে কেন নক্ষত্র বলা হয় বা সূর্যকে নক্ষত্র বলার কারণ কি। সূর্য একটি নক্ষত্র কারণ এর নিজের আলো আছে। সূর্য আসলে গ্যাসের একটি পিণ্ড। তাহলে সূর্য কি? যখন প্রশ্ন আসবে সূর্য কি, এটা বলা যাবে তো নাকি? দুইটা কথা আসতে পারে, কোশ্চেন দুই রকমের আসতে পারে। একটা কোশ্চেন ক এমন হতে পারে, ক 1 সূর্য কি? সূর্য কি? সূর্য কি? সূর্য কি যদি প্রশ্নটা আসে, তাহলে অ্যান্সারটা এমন হবে, সূর্য একটি নক্ষত্র কারণ সূর্যের নিজস্ব আলো আছে এবং সূর্য একটি গ্যাসের পিণ্ড। ঠিক আছে। আবার এটা আসতে পারে, ধরো ক 2 যে সূর্যকে কেন নক্ষত্র বলা হয়? কেন নক্ষত্র বলা হয়? কয়টা কোশ্চেন পেলাম আমরা? দুইটা পেলাম। একটা সূর্য কি এবং সূর্যকে কেন নক্ষত্র বলা হয়। নক্ষত্র কারণ তার নিজের আলো আছে। সূর্য আসলে একটি গ্যাসের পিণ্ড। সূর্য কি? সূর্য আসলে একটি গ্যাসের পিণ্ড। এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাহায্যে একত্র হয়। দেখো এই যে গ্যাসের পিণ্ড বলেছে, এখানে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস মহাকর্ষ বল। কোন বল? বলের নাম কি? মহাকর্ষ বল।
আমরা জানি পৃথিবীতে দুইটা বল আছে, একটা অভিকর্ষ বল, একটা মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যখন একটি বস্তু অন্য একটি বস্তুকে অ্যাট্রাক্ট করে সেটাকে বলছে মহাকর্ষ। মহাবিশ্বের দুইটি বস্তু যখন একটি অন্যকে অ্যাট্রাক্ট করবে সেটা মহাকর্ষ বল। মহাকর্ষ বলের সাহায্যে একত্র হয়ে থাকে। হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় কি করে? দেখো হাইড্রোজেন গ্যাস কি করে, ধরো হাইড্রোজেন গ্যাসটা কেমন, হাইড্রোজেন এটা কি করে, বন্ড তৈরি করে। এটা কি করে, বন্ড তৈরি। ধরো অনেকগুলো হাইড্রোজেন গ্যাস আছে, অনেকগুলো কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে। এরা কি করে, এরা একে অন্যের সাথে কি করে, যুক্ত হয়। এই যে যুক্ত পদ্ধতিটা, এই পদ্ধতিতে কি করে, প্রচুর আলো ও তাপ উৎপন্ন করে। তাহলে আলো ও তাপ কিভাবে উৎপন্ন করছে? আলো ও তাপ উৎপন্ন হয়, এরপর সেই তাপ ও আলো সব দিকে ছড়িয়ে পড়ে। তাহলে সূর্যকে নক্ষত্র কেন বলা হচ্ছে? সূর্যের নিজস্ব আলো আছে, সেই আলোটা কিভাবে তৈরি হয়? সূর্যের মধ্যে বিভিন্ন গ্যাস আছে এবং সাথে কি হাইড্রোজেন সহ আরো কিছু গ্যাস আছে, এবং যখন এই যে হাইড্রোজেন গ্যাস পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময়, মানে একটার সঙ্গে একটা যুক্ত হচ্ছে, হাইড্রোজেন কি করে, বন্ড তৈরি করে, হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করে। এটা যখন তোমরা 9 উঠবা তখন কেমিস্ট্রিতে পড়বা বন্ড কাকে বলে। বন্ড কাকে বলে যখন 9 উঠবা, যারা সায়েন্স নিয়ে পড়বা তখন এটা ওইখানে থাকবে। তো আমি সহজভাবে বলছি যে পরস্পরের সঙ্গে যুক্ত হতে শুরু করে এবং যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ এবং আলো তৈরি করছে, এবং এই আলোটা পরবর্তীতে অন্য সবকিছুতে ছড়িয়ে পড়ে। সূর্য অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে। এই যে হাইড্রোজেন গ্যাস যুক্ত হওয়ার ফলে কি করছে, সূর্য অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে। তা থেকে কিছু পরিমাণ তাপ ও আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। দেখো অনেক পরিমাণ উৎপন্ন করছে, কিন্তু পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে কতটুকু? খুবই কম, খুবই কম পরিমাণে পৌঁছাচ্ছে। এবং সেই আলো বা তাপ থেকেই কিন্তু পুরো পৃথিবী আলোকিত হচ্ছে। দেখো সূর্যের তাহলে অবস্থাটা কেমন, আসলে সূর্য কিভাবে তাপ ও আলো উৎপন্ন করে। It was born when a cloud of dust and gas, known as a solar nebula, collapsed. And in the middle of this formation, matter condensed into a burning ball of gas that became our sun. The sun's fiery nature, along with a tremendous gravitational pull and an extensive magnetic field, caused it to become the heart of our solar system. The sun can be divided into 6 layers or regions: the corona, the chromosphere, the photosphere, the convective and radiative zones, and the core. In terms of atom count, the sun is about 91% hydrogen, the sun's fuel, 8.9% helium, and 0.1% heavier elements, such as carbon and nitrogen. Due to the sun's extreme temperatures, these elements stay in a gas-like phase called plasma. In the core, temperatures reaching at least 27 million degrees Fahrenheit, combined with the sun's powerful gravity, fuse together hydrogen molecules to create helium. Called thermonuclear fusion, this releases an enormous amount of energy in the form of radiation, electricity, solar wind, and, as we experience on Earth, life-giving heat and light. Such volatility is contained thanks to the sun's tremendous gravity. তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম পৃথিবীর যে তাপটা বা আলোটা সূর্য থেকে পাচ্ছে সেটা কিভাবে পাচ্ছে, এবং সেটা কাজে কাজে মানে কোন জায়গায় এই তাপ এবং আলোটা বেশি পরিমাণে কাজে ব্যবহার করছে।
এবং দেখা যাচ্ছে যে এই যে এত পৃথিবীর সবকিছু হচ্ছে, এত জীব জড়, তাদের যে চলাফেরা, মুভমেন্ট, এত ইনোভেশন, সবকিছুর আসলে যেখানে জায়গা, মানে কোর যে জায়গাটা, সেটা হচ্ছে সান বা সূর্য। তাই যখন আমরা মহাবিশ্ব পড়বো বা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে জানতে যাব, বা পৃথিবীর যে গঠন সেটা সম্পর্কে জানতে যাব, আমাদের প্রথমে সূর্যটাকে জানতে হবে যে সূর্য কি, সূর্য কেন প্রয়োজন, এবং সেটাকে ব্যাখ্যা করতেও পারতে হবে। আসলে আমরা যখন কোনো কিছু নিয়ে পড়াশোনা করি, পড়াশোনার উদ্দেশ্য যদি শুধু নিজে বুঝি, সেটা না। উদ্দেশ্যটা এমন হওয়া উচিত যে আমি নিজে বুঝে সেখান থেকে কি শিখলাম, এবং পরবর্তীতে সেটা আমাদের রিয়েল লাইফে অন্য কোনো জায়গায় কিভাবে সেটা ইউটিলাইজ করলাম। এখন দেখি যে এই যে সূর্যটা পড়লাম, তো সূর্য তো কোনো একটা জায়গায় আছে, সেটাকে কি বলছে, বা সূর্যের আশেপাশে আর কি থাকতে পারে, এই সব কিছুকে মিলে আসলে কি বলা হচ্ছে, সূর্য, নক্ষত্র, তারপরে হচ্ছে গ্যালাক্সি, ছায়াপথ, যেগুলো আমরা পড়লাম, এরপর কি পড়লাম, গ্রহ, উপগ্রহ, যে নামগুলো শুনেছি, এই সব কিছু মিলে হচ্ছে গঠিত সৌরজগৎ। তাহলে আমরা একটু দেখি যে সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। কি ঘুরছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কতগুলো জ্যোতিষ্ক। এমসিকিউ, আমরা তাহলে এটা একটু এমসিকিউ যে মনে রাখবো যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কি জ্যোতিষ্ক, এবং একে কেন্দ্র করে ঘূর্ণয়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। তাহলে একটা পেলাম কি, এমসিকিউ হিসেবে সূর্যকে কেন্দ্র করে কে, মানে কারা ঘুরছে, জ্যোতিষ্ক। আবার একটা কি পেলাম, সৌরজগৎ কাকে বলে, সৌরজগৎ কাকে বলে, ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। সৌরজগতের বেশিরভাগ জায়গায় কি থাকে, ফাঁকা থাকে। মানে সৌরজগতে যে জ্যোতিষ্কগুলো আছে, নক্ষত্র, উপগ্রহ, ছায়াপথ, গ্যালাক্সি, এর মাঝখানে বেশিরভাগ জায়গায় কি অনেক বেশি ফাঁকা, মানে একটার সাথে একটা আরেকটা দূরত্ব অনেক বেশি। সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু। কি ঘুরছে? গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্ক, এই সবকিছুকে বলছে কি জ্যোতিষ্ক। সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ। কয়টি গ্রহ? 8, 8টি গ্রহ। পৃথিবী এমন একটি গ্রহ। তাহলে পৃথিবী কি? খুব ছোট আনসার, পৃথিবী একটি গ্রহ। পৃথিবী একটি গ্রহ। পৃথিবী কি? পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। বুঝতে পেরেছো? তাহলে সৌরজগৎ থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কি আসতে পারে, এবং ক নাম্বারের জন্য কি আসতে পারে, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। যারা অ্যাস্ট্রোনলজি নিয়ে পড়াশোনা করে তারা এই জিনিসগুলো নিয়ে না অনেক মানে মজার মজার তথ্য দেখায়। বিশেষ করে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও ব্যাপারগুলোতে, ইউটিউবে সার্চে দেখতে পারো, ভিডিওগুলো এত ভালো লাগে। এখন আমরা পড়বো আসলে পৃথিবী। এতক্ষণ জানলাম পৃথিবীর, আমাদের পড়ার বিষয় কি ছিল? আমাদের পড়ার বিষয় ছিল পৃথিবীর উৎপত্তি ও গঠন। এবং সেই জায়গাটা যখন আমরা শুরু করলাম, আমরা কিন্তু পৃথিবী পেয়েছি অনেক পরে। পৃথিবীর উৎপত্তি গঠনে প্রথমে পড়লাম সূর্য, এরপরে কি পড়লাম বিগ ব্যাং তত্ত্ব, এরপরে কি পড়েছি সৌরজগৎ, এবং সর্বশেষ এখন আমরা আমাদের আলটিমেট যে ফোকাস পয়েন্ট সেখানে চলে এসেছি। তাহলে দেখি পৃথিবী কাকে বলে বা পৃথিবী কি। দেখো, সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ। কয়টি গ্রহ? 8টি গ্রহ। পৃথিবী এমন একটি গ্রহ, ধারণা করা হয় যখন সূর্য সৃষ্টি হয়। দেখো, এটা কিন্তু ধারণা করা হচ্ছে, ইটস নট প্রুভেন। এটা এখন পর্যন্ত প্রমাণ করা হয় নাই, কিন্তু ধারণা করা হচ্ছে যে সূর্য সৃষ্টি হয় তখন তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তারপর এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে, কত বছর? 4.5 বিলিয়ন। চিন্তা করো কত বছর, 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা কি করেছে? একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি করেছে।
একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি করেছে। পৃথিবীর আকৃতি গোলাকারের মতো, গোলাকারের মতো, একদম কিন্তু সার্কেল না। তার মানে ধরো এই যে এটা আমরা কি করি, একদম সার্কেল, কিন্তু পৃথিবী কেমন হতে পারে, গোলাকারের মতো, এমনও হতে পারে, এইদিকে এমনও হতে পারে, মানে আর কি, মানে গোলাকারের মতো, একদম গোলাকার না। পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে, এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে 3 ধরনের পদার্থ পাওয়া যায়, একটা কি কঠিন, তরল এবং গ্যাসীয়। কিন্তু এখানে বেসিক্যালি যেটা বলা আছে যে পৃথিবীতে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আছে, কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না। সূর্যের তাপ ও আলো কিভাবে উৎপন্ন হয়? সূর্যের তাপ ও আলো উৎপন্ন হয় হাইড্রোজেন যে গ্যাস আছে তার একসাথে পরস্পরের কাছাকাছি যখন আসে, সেখানে তাপ ও আলো উৎপন্ন হয়। পৃথিবীতেও কিন্তু হাইড্রোজেন গ্যাস আছে, অন্যান্য গ্যাসও আছে, তারপরেও পৃথিবীতে কোনো তাপ ও আলো উৎপাদন হচ্ছে না। তাই তাপ ও আলোর জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভরশীল। তাপ ও আলোর জন্য পৃথিবী কার উপরে নির্ভরশীল? সূর্যের উপরে। এখন যদি এমসিকিউ আসে যে তাপ ও আলোর জন্য পৃথিবী কার উপরে নির্ভরশীল, অপশন দেওয়া হলো ধূমকেতুর উপরে, চাঁদের উপরে, সূর্যের উপরে, নাকি অন্যান্য গ্রহের উপরে। অ্যান্সার কি হবে? এটা একটু মনে রাখবো আমরা যে সূর্যের উপরে নির্ভরশীল। সূর্যের আলোকে পৃথিবী ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। তোমরা অবশ্যই পড়েছো যে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, এটা জেনেছো যে উদ্ভিদ সূর্য থেকে সানলাইট আলো নেয়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, মাটি থেকে কি নিচ্ছে, পানি নিচ্ছে, খনিজ লবণ নিচ্ছে, এবং সর্বোপরি এই প্রক্রিয়ায় হচ্ছে ফটোসিনথেসিস। কি? ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। তাহলে দেখো, আমরা যখন সূর্য পড়তে গেলাম, আমরা কিন্তু মানুষের নাম বা অন্যান্য প্রাণীর নামটা আগে শুনি নাই, আমরা কিসের নাম জানলাম? গাছ বা উদ্ভিদের নামটা জানলাম। তাহলে বুঝতে পেরেছো যে উদ্ভিদের প্রায়োরিটি কতটুকু। উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে থাকে। এই যে উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করলো, খাদ্যের উপরে নির্ভর করে কারা বেঁচে থাকছে? প্রাণীরা। এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে খাদ্যটা তৈরি হলো, এটা কি অবস্থায় থাকে? পরবর্তী খাদ্যটা কিসে থাকে জানো? যে গ্লুকোজে থাকে। কি? গ্লুকোজ। গ্লুকোজ। এই যে গ্লুকোজটা, এটা মানুষ কি করে? মানুষ কনজিউম করে, বা অন্যান্য প্রাণী উদ্ভিদের থেকে নিয়ে কনজিউম করছে। এর জন্য বলেছে যে অন্যান্য প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয় না। কন্টিনিউয়াসলি সূর্য থেকে কি আসে? তাপ পৃথিবীতে আসছে, যার কারণে পৃথিবী ঠান্ডা হয়ে যাচ্ছে না। এভাবে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। তাহলে বুঝলে যে পৃথিবীর আলো বা তাপ কিভাবে সূর্যের আলো আর তাপ পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। যদি এই কোশ্চেনটা গ নাম্বারে আসে, যদি বলে যে সৌরজগতে এমন একটি জ্যোতিষ্ক আছে বা এমন একটি বস্তু আছে যা পৃথিবীর সব জীবকে বাঁচিয়ে রেখেছে, সেটা ব্যাখ্যা দাও। এটা পারা যাবে না? পারা যাবে, কিন্তু এই যে এই জিনিসটা আছে, খুব সিম্পল ভাবে দিবা, এতটুকুই লিখবা, একটু এইগুলো ব্যাখ্যা করবো, ফটোসিনথেসিস থেকে কিভাবে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, জাস্ট ছোট ছোট জিনিসগুলো একটু ব্যাখ্যা করলে দেখা যাবে খুব ভালো হবে এবং ভালো মার্কস পাবে। আর এখান থেকে তো এমসিকিউ বা ক নাম্বারের জন্য অনেক কোশ্চেন আসতেই পারে। এই যে আমাদের সামনে গোলাকার যে বস্তুটা দেখছি আমরা, এটাকে সাধারণত আমরা পৃথিবী বলে ধারণা করি, মানে পৃথিবীটা এমন এটা হিসেবে ধারণা করি। এটা কিন্তু ধারণা, জাস্ট অ্যাজাম্পশন, কিন্তু এটার কিন্তু কোনো সায়েন্টিফিক প্রুফ এখনো হয় নাই। তাহলে এটা কি? এটা আমাদের একটা ধারণা। এখন আমরা দেখবো যে আমি বলেছি যে পৃথিবীতে অনেক ধরনের গ্যাস থাকে। এই যে গ্যাসগুলো আছে এগুলো কিন্তু বায়বীয় আকারে থাকে, এবং এই সবকিছু নিয়ে কিন্তু গঠিত বায়ুমণ্ডল। আমরা একটু খেয়াল করি যে বায়ুমণ্ডলটা কি। যে বায়বীয় অংশটি, দেখো একটু লক্ষ্য করি আমরা, যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে। ধরো এটা একটা পৃথিবীকে আমরা মার্ক করছি, আচ্ছা রেড কালার দিয়ে পৃথিবীকে মার্ক করি, এটা আর্থ।
এটা একটা পৃথিবী বা এটাকে আর্থ বলছি। এর চারিপাশ দিয়ে আমরা কোথায় বাস করি? পৃথিবীর মানুষ বাস করে পৃথিবীর পৃষ্ঠে। ধরো এইখানে, এইখানে কি করে? এখানে হচ্ছে আমরা বাস করি। এখানে তাহলে কি থাকে? এখানে মানুষ থাকে, অন্যান্য জীব থাকে, উদ্ভিদ আছে, নদী, নালা, সমুদ্র, পাহাড়, সবকিছু পৃথিবীর পৃষ্ঠে। এটাকে বলছে পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীর পৃষ্ঠ, সরি, পৃথিবীর পৃষ্ঠ। আমরা তাহলে বাস করছি কোথায়? আমরা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে বাস করছি। এই যে ভেতরের জায়গাটা, এখানে বাস করছি না, আমরা বাস করছি ওপরের যে জায়গাটা, এইখানে। এবং এর চারপাশ দিয়ে একটা বায়বীয় আবরণ আছে। কি আছে? বায়বীয় আবরণ আছে, যেটা আমরা ফিল করতে পারি কিন্তু দেখতে পাই না। এই যে আমাদের বাতাস হয়, আমরা বাতাসটা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি একটা আশেপাশে কিছু, যখন অনেক জোরে বাতাস, আমরা চাপ অনুভব করতে পারি। তাহলে কি আছে? এটা বায়বীয় একটা আস্তরণ আছে। কি আছে? বায়বীয় আস্তরণ। এটাকে কি বলে? এটাকে বলে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল একটা গ্যাসীয় বা বায়বীয় অবস্থা, যেটা পৃথিবীকে পরিবেষ্টন বা আবদ্ধ করে রেখেছে। বায়ুমণ্ডল পৃথিবী সকল কিছুকে তার নিজের দিকে আকর্ষণ করে। এর আগে আমি বলেছি যে মহাবিশ্বের সব বস্তু একে অন্যকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের সকল বস্তু একে অন্যকে নিজের দিকে আকর্ষণ করে, সেটাকে বলছে মহাকর্ষ বল। কিন্তু পৃথিবী আবার কি করে? পৃথিবী সকল বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। ধরো এই যে পৃথিবীর পৃষ্ঠ, আমরা যেখানে আছি, এটা যদি পৃথিবীর পৃষ্ঠ হয় এবং এখানে যদি একটা বস্তু থাকে, ধরো এখানে একটা গাছ আছে বা একটা পাখি আছে, এখানে ধরো কিছু পাখি আছে, পৃথিবী কি করবে? পৃথিবী এই যে পাখিগুলোকে, সেটা সবসময় তার নিজের দিকে আকর্ষণ করবে। বুঝতে পেরেছি কি করবে পৃথিবী? পৃথিবী কি করে? পৃথিবী এই যে বস্তুটা বাইরে আছে, সেটাকে নিজের দিকে আকর্ষণ করছে। এটাকে কি বলছে? এটাকে বলছে অভিকর্ষ বল। তাহলে আমরা এখানে কয়টা বল শিখলাম? একটা শিখেছি মহাকর্ষ, একটা অভিকর্ষ। আচ্ছা, সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে। কি করে? এই যে টান অনুভব করছে, পৃথিবীর কাছের দিকে চলে আসছে, এটার ফলে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়। বায়ুমণ্ডলের কয়েকটা আস্তরণ আছে। কি আছে? আস্তরণ আছে। এবং যেটা পৃথিবীর কাছাকাছি যে আস্তরণটা থাকে, ধর এখানে পৃথিবীর কাছাকাছি একটা আস্তরণ আছে, এটা যদি বায়ুমণ্ডল হয়, এর কাছাকাছি একটা আস্তরণ আছে। তাহলে আমরা কি দেখব? পৃথিবীর কাছের যে আস্তরণ, এটা প্রায় 15 কিলোমিটার, এই যে জায়গাটা, সেখানে কি করবে? এই গ্যাসগুলো কি অবস্থায় থাকে? কাছাকাছি থাকে এবং বায়ুমণ্ডল ঘন হয়। তাহলে মানুষ যেখানে বসবাস করে, সেটা পৃথিবীর সব থেকে বেশি নিকটে, এবং সেই জায়গায় কি? সেই জায়গায় বায়ুমণ্ডল সব থেকে ঘন। আচ্ছা, এখন দেখি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যায়। 1 মিনিট। আচ্ছা, সরি, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যাচ্ছে, বায়ুমণ্ডল তত হালকা বা পাতলা হয়, কারণ অভিকর্ষ ত্বরণটা বা অভিকর্ষ যে বলটা, সেটা কমতে থাকে। তাই পর্বতের চূড়ায় উঠতে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হয়। যারা বিশেষ করে এভারেস্ট বা অন্যান্য যে পর্বতে উঠার যাদের আকাঙ্ক্ষা আছে, অনেকে থাকে কি করে, এই যে জায়গাগুলো মানে এক্সপ্লোর করতে চায় বা ঘুরতে পছন্দ করে, তারা যখন উপরের দিকে উঠতে থাকে, মানে পৃথিবী থেকে, এটা যদি পৃথিবী হয়, এই যে জায়গাটা ধরো পৃথিবী, এখান থেকে যত উপরের দিকে উঠবে, মানুষের শ্বাস নিতে তত বেশি সমস্যা বা কষ্ট হবে। তাহলে যারা ধরো
ফ্লাইটে গিয়েছো বা ভ্রমণ করেছো তারা দেখবে যে যখন পৃথিবী থেকে টেক অফটা শুরু হয় ওই অবস্থায় কিন্তু মানুষের একটু শ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা, বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। মূলত বলেছে, একদমই যে অক্সিজেন নাইট্রোজেন আছে এটা কিন্তু না। হ্যাঁ, নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি 78% প্রায় নাইট্রোজেন আছে, এবং অক্সিজেন কতটুকু আছে? অক্সিজেন প্রায় 21%-এর মতো আছে, কিন্তু অন্যান্য কিছু গ্যাসও আছে। এছাড়া জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাই অক্সাইড ও আরো কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। কি আছে বায়ুমণ্ডলে তাহলে? বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি? জলীয় বাষ্প আছে। জলীয় বাষ্প কি অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। ধূলিকণা আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, বাট কন্টিনিউয়াসলি সেটা উঠতেছে। এবং আর্গন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস ও আরো কিছু গ্যাস বায়ুমণ্ডলে আছে। এখন আমরা দেখবো যে বায়ুমণ্ডলের স্তর। আমি বললাম যে পৃথিবী থেকে বায়ুমণ্ডল একটা স্তর খুব কাছাকাছি আছে যেখানে বায়ুমণ্ডলটা ঘন। আবার এই ছাড়াও বায়ুমণ্ডলের কিছু স্তর আছে। পৃথিবী থেকে এটা সম্ভবত 11 না, এটা 12 হবে। এটা একটু রং ইনফরমেশন আছে, আই এম সরি ফর দ্যাট। এটা 12 হবে। পৃথিবী থেকে 12 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। নামগুলো একটু মনে রাখবো, একটু কঠিন। ট্রোপোস্ফিয়ার, স্ফিয়ার মানে স্তর। তাহলে পৃথিবী থেকে বায়ুমণ্ডলে, আচ্ছা, পৃথিবী থেকে 12 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই স্তরে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে। তাহলে আমরা যে মেঘটা দেখতে পাচ্ছি, আমরা যখন আকাশের দিকে তাকাই, যে মেঘের একটা আস্তরণ বুঝি, কখনো সেটা হোয়াইট, এটাকে কি বলে, সুন্দর একটা কি বলে, শুভ্র মেঘ। আবার কখনো হচ্ছে কি সেটা যখন ক্লাউড হয়ে যায়, মানে কালো মেঘের মধ্যে যখন হয়ে যায়, যখন বৃষ্টির আগের মুহূর্ত ক্লাউড যেটাকে বলি, তখন সেটা কেমন হয়, একটু ব্ল্যাকিশ টাইপ। এই মেঘগুলো আসলে কি জলীয় বাষ্প থেকে তৈরি, এবং সেটা কত কিলোমিটারের মধ্যে? 12 কিলোমিটারের মধ্যেই। ট্রোপোস্ফিয়ারের ঠিক ওপরেই শুরু হয়, ট্রোপোস্ফিয়ারের ঠিক ওপরেই শুরু হয় স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে প্রথমে কি? প্রথমে ট্রোপোস্ফিয়ার। প্রথমে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, 1 এ হচ্ছে ট্রোপোস্ফিয়ার, 2 এ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তর ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার। এটা কত? ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে ওপরের দিকে বিস্তৃত। এই স্তরে আছে ওজোন নামের একটি গ্যাস। এই স্তরে কি আছে? ওজোন নামের একটা গ্যাস আছে। এই গ্যাস সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে ওজোন লেয়ার যেটা আছে, ওজোন লেয়ার যেটা আছে, ওজোন লেয়ার যেটা আছে সেটা কি করে? সেটা সূর্যের কিছু ক্ষতিকর রশ্মি আছে, ইউভি থাকতে পারে, ইউভি কি আল্ট্রাভায়োলেট রে, আরো কিছু ক্ষতিকর রশ্মি আছে, সেগুলাকে পৃথিবী, মানে সেগুলা থেকে পৃথিবীকে রক্ষা করছে। এই স্তরের উপরের দিকে গ্যাসগুলো খুব পরিমাণে আছে। তাহলে কি, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে এই গ্যাসগুলো অনেক বেশি পরিমাণে আছে। এই যে দেখো বায়ুমণ্ডলে তাহলে কেমন, আমি একটু ড্র করে দেই কষ্ট করিয়া। এটা ধরো পৃথিবী, এটা কি, এই যে আমি যে রেড মার্কস দিচ্ছি, এটা হচ্ছে আর্থ, পৃথিবী। এই যে জায়গাটা, এটা কি, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এটা কত? ট্রোপোস্ফিয়ার। এটাকে আসলে এক্সাক্ট অনেকগুলা বলে, মানে কখনো বলা হয় 11 কিলোমিটার, 12 কিলোমিটার, 15, বাট মানে ম্যাক্সিমাম 15 কিলোমিটার পর্যন্ত এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এবং এখানে কি থাকে ট্রোপোস্ফিয়ারে? এখানে মানুষ বাস করে, বাড়িঘর আছে, পাহাড় পর্বত, সমুদ্র, নদী নালা সবকিছুই এই জায়গাটাতে আছে। এখান থেকে যখন আমরা এই জায়গাতে যাব, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা কত কিলোমিটার? 50 কিলোমিটার। এখানে কি আছে? এখানে একটা ওজোন লেয়ার আছে, যেটা পৃথিবী মানে জালের মতো একটা অবস্থায় আছে।
ধর এই যে এখানে ধরো এই এই অবস্থায় আছে, এবং সেটা কি করছে, এই যে বাইরে যে সূর্যটা আছে, সানটা আছে, সানের যে ক্ষতিকর রশ্মিগুলো আছে, এই ক্ষতিকর রশ্মিটাকে কিভাবে আঁকায়, এমন করে। এই যে রশ্মিটা আছে, এই ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করছে কে, ওজোন লেয়ার। এখন আমরা দেখি চাঁদ। আমরা কি পড়লাম, আমরা পড়লাম, প্রথমে পড়েছি সূর্য, এরপরে পড়েছি পৃথিবী, এখন দেখব চাঁদ। চাঁদ আমাদের পৃথিবী, আচ্ছা তো আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। কি করছে, পৃথিবী যেটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা যদি সূর্য হয়, ধর এটা একটা সূর্য, এটার বাইরে যে একটা কক্ষপথ আছে, এরকম কয়টা কক্ষপথ আছে, অনেকগুলা কক্ষপথ, এর মধ্যে আমি ধরলাম 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবী। ধর এটা পৃথিবী, অন্য কালার দিই, এটা হচ্ছে পৃথিবী। ওর কন্টিনিউয়াসলি কিন্তু এই যে সূর্য, সান, একে কেন্দ্র করে ঘুরছে, কন্টিনিউয়াসলি ঘুরতে আছে। তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। এটা যদি পৃথিবী হয়, ঠিক তার কক্ষপথে, ধরো এখানে আরেকটা কালার দেই আমি, এই যেটা হচ্ছে চাঁদ। চাঁদ আবার কি করছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। সূর্য হচ্ছে পৃথিবীর গ্রহ এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ। চাঁদ নিজে আলো বা তাপ উৎপন্ন করতে পারে না। আমরা যখন চাঁদ দেখি, যখন মানে একদম ফুল মুন যেটাকে বলে, চাঁদটা কিন্তু অনেক উজ্জ্বল দেখা যায়, অনেক সাদা দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়, কিন্তু তারপরেও চাঁদ কি করতে পারে না, তার যে নিজের আলো বা তাপ উৎপন্ন করতে পারে না। আসলে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়। সূর্যের আলো কি করে, চাঁদের পৃষ্ঠে পড়ছে। এই যে সূর্যটা যখন, এই যে চাঁদটা যখন পৃথিবীকে ভ্রমণ করছে, মানে ধর এই যে সার্কেল দিয়ে ভাবে ভ্রমণ করছে, এই ভ্রমণের পথে চাঁদ তো কখনো এই পজিশনে আসবে, আসার পরে সূর্যের সাথে সাথে কি হবে, তারা কাছাকাছি আসবে। যখন কাছাকাছি আসে, ওই অবস্থায় চাঁদ সূর্য থেকে কিছু আলো এবং তাপ নিচে নেয়, এবং সেটাকে কি বলছে, প্রতিফলিত হয়। আলোর প্রতিফলন যখন তোমরা পড়বে, তখন জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে যে প্রতিফলন হচ্ছে, রিফ্লেকশন করছে, প্রতিফলিত হয়। তাই আমরা চাঁদকে আলোকিত দেখি। তাহলে আমরা চাঁদকে কেন আলোকিত দেখছি, এই কোশ্চেনটা যদি আসে তাহলে কি পারা যাবে? আমরা চাঁদকে আলোকিত কেন দেখি, এটার ব্যাখ্যা হচ্ছে এটা পুরোটাই। এটা হচ্ছে খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, আমরা একটু খ নাম্বারের জন্য এটা মনে রাখবো। ঠিক এইভাবে যে প্রতিফলনটা, মানে এইভাবে যে ঘুরছে, দেখো চাঁদ 27 দিন 8 ঘন্টা একবার পৃথিবীতে ঘুরে আসে। বা এই যে চাঁদ যদি পৃথিবী কিভাবে ঘুরছে, ঘুরতে আসে, এটা কতদিন, কতবারে ঘুরে আসে, 27 ঘন্টা, 27 দিন 28 ঘন্টা। এই যে এখানে সুন্দর একটা চাঁদের ছবি দেওয়া আছে, চাঁদটায় যে আলো দেখা যাচ্ছে বা চাঁদটাকে এত আলোকিত দেখা যাচ্ছে, এটা কারণ সে সূর্য থেকে তাপ এবং আলো পেয়েছে, ট্র্যাপ করতে পেরেছে, এখানে সূর্যের আলো প্রতিফলিত হয়েছে। এই যে দেখো ভূপৃষ্ঠ, আমি কি বললাম, আমি বলেছি যে পৃথিবী গোলাকার, এবং পৃথিবীর পৃষ্ঠে কি আছে, পৃথিবীর পৃষ্ঠে আমরা বসবাস করছি, আমাদের পাহাড় পর্বত নদী নালা সবকিছুই কিন্তু এই পৃষ্ঠের মধ্যেই আছে। দেখো এই যে ব্লু যে পার্টটা, আমরা একটু খেয়াল করলে দেখবো, যারা গুগল আর্থ ইউজ করো বা তোমরা যদি একটু দেখতে চাও, তোমরা কিন্তু গুগল প্রো ম্যাক্স বা গুগল আর্থে যে জিনিসটা খেয়াল করতে পারো, অনেক সুন্দর দেখায়, অনেক ভালো দেখায়। তো আমার এখন দেখানো সম্ভব হচ্ছে না, আমি জাস্ট ছবিটা থেকে একটু ব্যাখ্যা করি। পৃথিবীর যে পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠে এই যে এই জায়গাগুলো, তো দেখো এগুলো একটু উঁচা উঁচা, এগুলো আসলে পাহাড়। এবার এই যে এই জায়গাগুলো ফ্ল্যাট, এগুলোতে আমরা বসবাস করি, এবং এই পুরাটাই হচ্ছে কি সমুদ্র।
বা পানি। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ অংশ পানি, 1 ভাগ মাত্র স্থল। পৃথিবীকে যদি 4 ভাগে ভাগ করা হয়, একটা পৃথিবী যদি 4 ভাগ হয়, এর ভাগ মাত্র এই যে 1 ভাগ, 1 ভাগ হচ্ছে স্থল, বাকি সবগুলাই ওয়াটার। এই স্থলের মধ্যে কি আছে? নদী থাকতে পারে, পাহাড় আছে, পর্বত আছে, মানে ফ্ল্যাট যে ভূমি আছে সে সবকিছুই এই স্থলের মধ্যেই আছে। এখন বলতে পারো যে আসলে পৃথিবীর পৃষ্ঠে এত কিছু থাকার কারণ কি? সমুদ্র কেন আছে, পৃথিবীর পাহাড়গুলা কেন, এর জিনিসগুলো এরকম কেন? এটা আসলে পৃথিবী যে পৃষ্ঠ সেটাকে ব্যালেন্স রাখার জন্য। দেখা যাচ্ছে ধরো শুধু সমুদ্রই আছে, তাহলে কি হবে? পৃষ্ঠটা কি থাকবে? পৃষ্ঠ আস্তে আস্তে পৃথিবী মানে দেবে চলে যাবে নিচের দিকে, কি করবে? ডাউন হতে শুরু করবে। তোমরা ভূমিধস নাম শুনেছো? বা হচ্ছে আগ্নেয়গিরি যখন মাটির ভেতর থেকে ফেটে বের হয়, বা মাটি হঠাৎ করে ভূমি তখন দেবে যায়, এটাকে কি বলে? ভূমিধস। এই যে এই ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্যই বেসিক্যালি দরকার হচ্ছে এক জায়গায় পাহাড়, এক জায়গায় সমুদ্র এবং ফ্ল্যাট যে ভূমিটা। এখন আমরা দেখব পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। আমরা জেনেছি পৃথিবীর পৃষ্ঠে আমরা বসবাস করি, তাহলে পৃথিবীর অভ্যন্তরে কি থাকে, পৃথিবীর ভেতরে কি থাকে? পৃথিবীর ভেতরে বেসিক্যালি পৃথিবীর ভেতরের অংশ বা অভ্যন্তরে 3টি ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। এই 3 ভাগে কি কি থাকতে পারে? শিলামণ্ডল, মানে শিলা থাকতে পারে। মণ্ডল বলতে মানে কোন একটা জায়গা একত্রিত বোঝাচ্ছে। তারপরে গুরু মণ্ডল, গরু না, গুরু মণ্ডল। আবার হচ্ছে কেন্দ্র মণ্ডল, পৃথিবীর একদম এক্সাক্ট যে পয়েন্টটা মানে মাঝখানে, এই যে ধর এটা যদি পৃথিবী হয়, এই মাঝখানে যে পয়েন্টটা সেটা হবে কেন্দ্র। এটাই কি? কেন্দ্র, মানে যেটাকে কেন্দ্র করে বাকি সবকিছু অবস্থান করছে, এটা হচ্ছে কেন্দ্র। এটা হচ্ছে কি? শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর আছে সেটাকে বলছে শিলামণ্ডল। এই যে স্তরটা শক্ত স্তর, সেটাকে ইংরেজিতে বলে ক্রাস্ট। কি বলে? ক্রাস্ট, CRUST। পৃথিবীর পৃষ্ঠের নিচে, তার মানে ধরো এই যে এটা যদি পৃথিবী এটা হয়, এটা যদি পৃথিবী হয়, আচ্ছা অন্য কালার দিই, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর সব থেকে কাছে যেটা আছে যেটা, এটা হচ্ছে কি? শিলামণ্ডল। কি এটা? এটা হচ্ছে শিলামণ্ডল। যে শক্ত স্তর আছে তাই হচ্ছে শিলামণ্ডল। শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার নিচে পর্যন্ত, মানে এই যে জায়গাটা সেটা কত কিলোমিটার? এই যে জায়গা সেটা হবে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। এবং গুরুমণ্ডল কি? শিলামণ্ডল থেকে নিচে, শিলামণ্ডল থেকে যখন নিচে যাবে, শিলামণ্ডল থেকে যখন নিচে যাবে এই দিকে, তখন এটাকে বলছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের বেশিরভাগই কঠিন, মানে কি? এই জায়গাগুলোতে কঠিন পদার্থ অনেক বেশি থাকবে, রক, পাথর, স্টোন, এই জিনিসগুলো বেশি থাকবে, বিশেষ করে মেটাল ধাতুগুলোও এই জায়গাতেই থাকে। কিন্তু এর কিছু অংশ আধা গলিত অবস্থায়ও আছে। এর কিছু অংশ, এটা বলছে কি খুবই কঠিন, কিন্তু এর কিছু অংশ আধা গলিত অবস্থায়ও আছে। বিজ্ঞানীরা ধারণা করেন আগ্নেয়গিরির উদগীরণে এই অংশটি থেকে গলিত লাভা বের হয়ে আসে। বিজ্ঞানীরা কি ধারণা করেছে? যখন আগ্নেয়গিরি হয় তখন এই যে জায়গাগুলোতে আসলে এই যে পাথরগুলা বা স্টোনগুলো বা কঠিন পদার্থগুলো কিভাবে থাকে, ধরো এইভাবে মাঝখানে কিছু জায়গা ফাঁকা থাকে। এই যে জায়গাগুলো ফাঁকা আছে, যখন পৃথিবীর প্লেটগুলা ভূমিকম্প বা অন্য কোনো সমস্যার কারণে নড়াচড়া করে, একটু ইমব্যালেন্সড হয়ে যায়, তখন এখানে যে ভেতরে লাভাগুলো আছে সেগুলো আগ্নেয়গিরির হিসেবে বের হয়ে চলে আসে। এবং বলেছে, বিজ্ঞানীরা কি বলেছে? আগ্নেয়গিরি উদগীরণের এই অংশটি থেকে গলিত লাভা বের হয়ে আসে। আমরা লাভার নাম অবশ্যই শুনেছি,
এটা কি করে ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসে। তাহলে চলো আমরা আরেকটু দেখি যে আসলে জিনিসটা কেমন, একটু চোখে দেখে চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি। আমরা জাস্ট ভিডিও একটু পজ করলাম কারণ এখানে আমরা কিছু জিনিস দেখব। জিনিসটা কি, এই যে আমি যেটা বললাম পৃথিবীর অভ্যন্তরের যে জায়গাটা সেটার মধ্যে 3টা মণ্ডল আছে। একটা কি গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে শিলামণ্ডল। কেন্দ্রমণ্ডলটা কোনটা? এই যে ভেতরের যে জায়গাটা একদম কেন্দ্র, যেটা এই জোনটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, যেটাকে বলছে কোর। কোর মানে কি? কেন্দ্র, মানে একদম কোর। আমরা বলি না কোর পয়েন্ট বলো, এত কথা বাদ দাও, এত কথা বলতে হয় না। কোর পয়েন্ট মানে কেন্দ্র মণ্ডল। এরপরে কেন্দ্রমণ্ডলের পাশে যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি ম্যান্টেল। ম্যান্টেল ইংরেজিতে বলে, বাংলায় কি বলে? গুরুমণ্ডল। এবং সব থেকে উঁচু জায়গাটা সেটা হচ্ছে কি শিলামণ্ডল। এবং সে যে কঠিন, মানে পৃথিবীর মাটির নিচে বা মাটির যে জায়গাটা সেটাকে বলছে কি ক্রাস্ট। কি বলে? ক্রাস্ট। আচ্ছা, আমরা একটু দেখি যে আউটার কোর এই সিস্টেমটা একটু দেখি। এটা অনেক মজাদার একটা ব্যাপার। বিশেষ করে জিওগ্রাফি বা সয়েল সায়েন্সে যারা পড়াশোনা করে তারা এই জিনিসগুলো সম্পর্কে ভালো ধারণা রাখে। এই যে দেখো পৃথিবীর অভ্যন্তরে কিন্তু এই জিনিসটা ঘটছে এবং এই জায়গাটাকে ভাগ করেছে 3টা ভাগে। সেটা হচ্ছে কি কোর, ম্যান্টেল এবং ক্রাস্ট। এখন দেখো এই যে কোর, ম্যান্টেল, ক্রাস্ট, এই জায়গাটা, এটা যদি একটা এটা যদি এই অংশটাকে যদি কাটা হয় তাহলে জিনিসটার মধ্যে কয়েকটা ভাগ থাকে। লিথোস্ফিয়ার থাকে, মানে মাটির যে অংশটা সেটা হচ্ছে লিথোস্ফিয়ার। এই জায়গাটাকে ভাগ করলে কি আসে? ইনার কোর, একদম ভেতরের জায়গাটা সেটা হচ্ছে ইনার কোর। কোর তার উপরে যেটা আছে সেটা হচ্ছে আউটার কোর, একদম কেন্দ্রের উপর একটু অংশ। এই যে দেখছো, যাক এটা অনেক কঠিন, এটা আসলে তোমাদের জানা দরকার নাই, তোমরা একটু বড় হলে এটা জানতে পারবে। আমরা জাস্ট দেখি যে জিনিসটা কেমন, সিস্টেমটা কেমন হয়। আচ্ছা, এই যে আমরা ভিডিওটা দেখলাম, এখানে বেসিক্যালি দেখানো হলো পৃথিবীর অভ্যন্তরীণ ব্যাপারগুলো কেমন হয়, এটা কিভাবে হয়, এবং সেটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই, এই ব্যাখ্যাটা কিভাবে করছে? এই ব্যাখ্যাটা আসছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল। তার মানে কি কেন্দ্র যেটা একদম নিচে আছে, একদম ভেতরে যেটা, এটা হচ্ছে কেন্দ্র। এবং এর পরে যেটা সেটা হচ্ছে
গুরুমণ্ডল। এটা কেন্দ্র, এটা গুরুমণ্ডল। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 3200 কিলোমিটার। এটা কত? 3200 কিলোমিটার ব্যাসার্ধে গোলাকার জায়গা হলো কেন্দ্রমণ্ডল। এটা কেমন তাহলে? গোলাকার। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু দেখবো আমরা। কেন্দ্রমণ্ডল গুলো নিকেল, লোহা, সীসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডলে তাহলে কি আছে? নিকেল আছে, লোহা আছে এবং সীসা আছে। এটা কিভাবে অবস্থায় আছে? উত্তপ্ত, অত্যন্ত গরম অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশ এরা কঠিন, কিন্তু বাইরের দিকে গলিত অবস্থায় আছে। ভেতরে কি? ভেতরে অনেক কঠিন, কিন্তু যখন বাইরে আছে সেটা একটু গলিত অবস্থায় আছে। ধারণা করা হয় যে পৃথিবীর সৃষ্টির পর বাইরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ চলে যাওয়ায় ভূপৃষ্ঠ ঠান্ডা হয়েছে, কিন্তু কেন্দ্রের দিকে তাপ বেরিয়ে আসতে পারেনি। যেহেতু কেন্দ্রের দিকে তাপ বেরিয়ে আসতে পারেনি, এই জন্য এটা কি আছে? এটা এখনো উত্তপ্ত এবং গলিত অবস্থায় আছে। তাই কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল বেশ উত্তপ্ত। এর জন্যই কি কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল বেশ উত্তপ্ত। আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। পরবর্তী শুরু করব কোথায় থেকে? পরবর্তী আমরা শুরু করব ভূমিকম্প বা টেকটনিক প্লেট থেকে। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে, আর দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল ক্লাসে। এতক্ষণ আমি মুক্তি তোমাদের সঙ্গে ছিলাম। এডুপোরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।